নেতাকর্মীদের সাথে বৈঠকে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির নির্দেশনা তারেক রহমানের। চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, 4 দিনের উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন রোববার। ডিসি এসপিদের বিরুদ্ধে ইচিতে দলীয় আনুগত্যের নালিশ জামাতের। এবারের নির্বাচন হবে লাইনচ্যুত রেলকে লাইনে এনে চালু করা, বলেছেন কমিশনার সানাউল্লাহ। 28 ঘন্টায়ও শেষ হয়নি জকসু নির্বাচনের ভোট গণনা। ভিপি, জিএস, এজিএস 3 পদে এগিয়ে শিবির প্যানেল। সিন্ডিকেটের অজুহাতে হয়রানি বন্ধ না হলে সব ধরনের এলপি গ্যাস বিক্রি বন্ধের হুঁশিয়ারি এলপি গ্যাস ব্যবসায়ী সমিতির। সরকারের নমনীয়তাকে দুষছেন বিশেষজ্ঞরা। টি-20 বিশ্বকাপ ভারতে নয়, শ্রীলঙ্কায় খেলতে চায় বাংলাদেশ, বললেন ক্রীড়া উপদেষ্টা। নিজেদের সিদ্ধান্তে অনড় বিসিবি, জানিয়েছেন বুলবুল। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 1 সপ্তাহের দলীয় শোক পালন শেষে নির্বাচনকে সামনে রেখে কর্মচঞ্চল হয়ে উঠেছে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়। এদিন সকাল থেকে নিজ এলাকার নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন সাক্ষাৎ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে। রিপোর্ট করছেন নাবিল জাহাঙ্গীর। দলের চেয়ারপারসন বেগম জিয়ার মৃত্যুতে 7 দিনের দলীয় শোক শেষে পুরোদমে শুরু হয়েছে বিএনপির সাংগঠনিক কার্যক্রম ও নির্বাচনী প্রস্তুতি। গত কয়েকদিনের মতোই বুধবারও সকাল 11টার পর দলের চেয়ারপারসনের কার্যালয়ে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী কৌশল নির্ধারণে তারেক রহমান এদিন বৈঠক করেন নিজ নির্বাচনী এলাকা ঢাকা 17 আসনের দলীয় নেতাকর্মীদের সাথে। এখানে গুলশানের নেতৃবৃন্দরা বলেছেন, ওনাকে কথা দিয়েছেন যে ওরা গুলশানের নেতৃবৃন্দরা সর্বাত্মক সহযোগিতা করবেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বিপুল ব্যবধানে জয়যুক্ত করতে যা যা করার দরকার তা করবেন এবং প্রতিটি ভোটারের দ্বারস্থ হওয়ার জন্য যা করণীয় তাই করবেন বলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে তারা আশ্বস্ত করেছেন। পরে দুপুর 2টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। বিএনপির স্থানীয় স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়েছেন এবং সেটা আমাদেরকে বিব্রত করছে এবং এইটা আমাদের নির্বাচনে মাঠে একটা চ্যালেঞ্জও, সেটা আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জানিয়েছি এবং বহিষ্কার না করে তাদেরকে আলাপ আলোচনা সমঝোতার মাধ্যমে যদি প্রত্যাহার করানো যায় আমরা আমাদের সেই অভিব্যক্তি ব্যক্ত করেছি। এছাড়া বিকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ওনারা গুরুত্ব সহকারে বিবেচনা করে তারেক সাহেবের রোল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির তারেক রহমান সাহেবের রোল in leading Bangladesh into the future, but it is for the people of the country to elect their next leader and Prime Minister. এদিন এনসিপির যুগ্ম আহ্বায়ক মীর আরশাদুল হক বিএনপিতে যোগ দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। 4 দিনের সফরে আগামী রবিবার দেশের উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার 4 দিনের সফরসূচি উপলক্ষে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। মঙ্গলবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একান্ত সচিব ABM আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক পত্রে ঢাকা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট সফরের সময়সূচি জানানো হয়। সফরে তারেক রহমান নিহত জুলাই যোদ্ধা ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত সহ বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত ধর্মীয় ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন। সফরে নির্বাচন কমিশনের আচরণবিধি কোনোভাবেই লঙ্ঘন করা হবে না বলেও জানানো হয়। এ উপলক্ষে প্রয়োজনীয় নিরাপত্তা সহ সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে। বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মশাল হাতে নিয়ে শেষ পর্যন্ত তা বহন করে গেছেন বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান জানিয়েছেন, যারা বলেছিলেন নির্বাচনে না গেলে বেগম খালেদা জিয়া হারিয়ে যাবেন, তারাই আজ হারিয়ে গেছে। রিপোর্ট করছেন মেজবা রহমান। বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে রাজধানীতে শোক সভা ও দোয়া মাহফিল হয়েছে। দেশের রাজনীতি ও গণতান্ত্রিক অভিযাত্রায় বেগম জিয়ার অবদান স্মরণ করেন বিএনপির শীর্ষ নেতারা। সবকিছু থেকে দূরে রাখলেও প্রেস ক্লাবের অডিটোরিয়ামে জিয়া পরিষদ আয়োজিত দোয়া আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, 11-11 সময় আওয়ামী লীগ ও জামায়াত আপোষ করলেও বেগম জিয়া ক্ষমতার লোভ করেন নাই।
একজন নেতা শুরু থেকে শেষ পর্যন্ত একদিনের জন্য আপোষ করেন না, একজন নেতা। আর বাকি যারা আছে সবাই বিভিন্ন সময়ে এরশাদের সাথে সহযোগিতা করে নির্বাচনে অংশগ্রহণ করেছেন, বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছেন। একমাত্র ব্যক্তি শুরু থেকে শেষ পর্যন্ত 1 মিনিটের জন্য কোনো আপোষ করেন। আজকে যারা পালিয়ে গেছে তারাও আপোষ করেছে। আজকে যারা আমাদের নির্বাচনে অংশগ্রহণ করছে বিএনপির প্রতিপক্ষ হিসাবে, তারাও কিন্তু এরশাদের সাথে নির্বাচনে অংশগ্রহণ করেছে। আপনাদের মনে আছে? এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত আরেক আলোচনার সভায় ডক্টর আব্দুল মঈন খান বলেন, বেগম খালেদা জিয়া কখনোই আপোষ না করায় দেশে গণতন্ত্রের সংগ্রাম আরও শক্তিশালী হয়েছে। যারা বলেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া 86-88 সামরিক স্বৈর শাসকের আয়োজনে সেই নির্বাচনে না গেলে রাজনীতি থেকে হারিয়ে যাবেন, তারা নিজেরাই আজ রাজনীতি থেকে হারিয়ে। 1991 সালের নির্বাচন ছিল সর্বশ্রেষ্ঠ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, এবং সেই নির্বাচনে মানুষ ভোট দিয়েছিল নিজের ইচ্ছা, এবং সেই নির্বাচনে জনগণের ভোটে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। ভুয়া ভোটে নয়, প্রহসনের নির্বাচনে নয়। শোক সভা শেষে বেগম খালেদা জিয়ার রুহির মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মিসবাহ রহমান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে এখনও ভিড় সর্বস্তরের মানুষের। কেউ শ্রদ্ধা জানাচ্ছেন, দোয়া মোনাজাত করছেন, কেউ বা তার আত্মার মাগফিরাত কামনায় পবিত্র কোরআন তেলাওয়াত করছেন। সকালে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানান। এরপর দুপুরে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী চাঁদপুর 1 বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর এহসানুল হক মিলনের নেতৃত্বে চাঁদপুর জেলা বিএনপি নেতারা খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানান। পরে ওলামা দল আয়োজিত খতমে কোরআন ও দোয়া মাহফিলে যোগ দেন তারা। শ্রদ্ধা জানাতে যান হবিগঞ্জ 1 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর রেজা কিবরিয়া। আমি সবসময় বলেছি যে বেগম খালেদা জিয়ার মতো সাহসী, আপোষহীন এবং বুদ্ধিমান নেতৃত্ব আমরা কি করে পাবো আমি জানি না, কিন্তু ওনার নামটা আমাদের ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাক। ইতিহাসে এরকম কোনো দেশে নেই যে একটা পরিবারের 3 জন গণতন্ত্রের জন্যে লড়াই করে গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছে। আমরা আজকে সকলে দোয়া করব আগামী দিনে আমরা যেন জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ, ওনার স্বপ্নের বাংলাদেশ, শহীদ জিয়ার রেখে দেওয়া বাংলাদেশ, বেগম খালেদা জিয়ার বাংলাদেশ যেন আমরা গড়ে তুলতে পারি। দলীয় ঐক্য, শৃঙ্খলা এবং অন্যান্য রাজনৈতিক দলের আস্থা ধরে রাখাই বেগম খালেদা জিয়া বিহীন বিএনপির বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আসন্ন নির্বাচনে মনোনয়ন বঞ্চিতদের সামনে নজরুল ইসলাম খানের রাজনীতিকে মডেল হিসেবে তুলে ধরার পরামর্শ দিয়েছেন তারা। শহীদ জিয়া এবং খালেদা জিয়ার উত্তরসূরি হিসেবে তারেক রহমান নবীন প্রবীণের ঐক্যের সমন্বয়ের দলকে আসন্ন নির্বাচনের বৈতরণী পার করে দেশকে নেতৃত্ব দিতে পারবেন বলে আশা করছেন বিশ্লেষকরা। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। বাংলাদেশের রাজনৈতিক সংকটময় মুহূর্তে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অসুস্থতাজনিত নিষ্ক্রিয়তার মধ্যেও তিনি ছিলেন বিএনপি এবং বাংলাদেশের রাজনীতির ঐক্যের প্রতীক। তার অনুপস্থিতিতে বিএনপি এবং দেশের রাজনীতিতে বেশ কিছু চ্যালেঞ্জ তৈরি হয়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। আসন্ন নির্বাচন সহ রাজনীতিতে বেগম খালেদা জিয়ার শূন্যতা ভালোভাবে প্রভাব ফেলবে বলে ধারণা তাদের। দলের নতুন এবং প্রবীণ এবং নবীনদের মধ্যে একটা বোঝাপড়া, এটি নিশ্চিত করে দলকে সংগঠিত রেখে আগামী দিনের যে সমস্ত চ্যালেঞ্জগুলো আছে সেটাও তারেক রহমানকে করতে হবে। এখন তাদের প্রতিদ্বন্দ্বী যে জোট সেটাকে মোকাবেলা করে সামনে নির্বাচনী
মানে নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য কর্মপন্থা নির্ধারণ, কর্মকৌশল নির্ধারণ, এটাও কিন্তু তারেক রহমান এবং বিএনপির বর্তমান নেতৃত্বের উপর এই চ্যালেঞ্জটাও কিন্তু বর্তেছে। বিভিন্ন জন হয়তো নমিনেশন বঞ্চিত বোধ করতে পারেন, এই জায়গায় তাদের একটা তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায়ে একটা অসন্তোষ বিরাজ করতে পারে। নজরুল ইসলাম খান স্থায়ী কমিটির সদস্য, উনি নিজে জীবনে কখনো নির্বাচনে দাঁড়াননি, নমিনেশন পেপার সাবমিট করেননি, অথচ বাংলাদেশের বিএনপির রাজনীতিতে উনি একটা নক্ষত্র। তাহলে এই যে নক্ষত্রটা নির্বাচন না করেও যে নক্ষত্র হওয়া যায়, এই রোল মডেলটা বিএনপির পক্ষ থেকে প্রচার করা, পজিটিভলি প্রোয়েক্টিভলি দলের নেতৃবৃন্দের কাছে পৌঁছানো। বিশ্লেষকরা বলছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিয়া খালেদা লেগাসি অনুসরণ করে এগিয়ে যেতে সক্ষম হবেন। কঠিন হলেও দল ও দেশের রাজনীতির শৃঙ্খলা ফেরাতে তাঁর নেতৃত্বে আস্থা রাখতে চান তারা। অন্য প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো তাদেরও বেগম খালেদা জিয়ার উপর একটা মানে একেবারে নিঃশর্ত একটা আস্থা এখানে ছিল। তো তারেক রহমানকে এখন এই জায়গাটা নিশ্চিত করতে হবে তাকে প্রথম। একই সাথে যারা রাজনীতি করেছেন সেই জোটের মধ্যেও তার নিরঙ্কুশ একটা বলবো যে নেতৃত্বের জায়গা, তাকে কিন্তু এটা নিশ্চিত করতে হবে। খালেদা জিয়াকে আলোচনা যখন আমরা করি, জাতীয় ঐক্যের ব্যাপারটা আলোচনা করি আর অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন থাকা, এই দুটোর প্রেক্ষাপটে তো খালেদা জিয়া সবচেয়ে বেশি প্রণিধানযোগ্য। সেই দুটো জায়গার মধ্যে তারেক রহমানকে কল্পনা করার যথেষ্ট যৌক্তিক গ্রাউন্ড আছে। সংবর্ধনা দিতে গিয়ে যে বক্তৃতা দিলেন, অল্প সময়ের বক্তৃতায়, সেই বক্তব্যে একটা ঐক্যের সুর ছিল। আসন্ন নির্বাচনের সাফল্য কিংবা ব্যর্থতাই হবে বিএনপিতে তারেক রহমানের নেতৃত্বের বড় পরীক্ষা। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নিজ দেশের নাগরিকদের হত্যা করে গণকবর দেওয়ার মতো ঘটনা কোনো সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না। তৎকালীন সরকার যে বর্বরোচিত ঘটনা ঘটিয়েছে তা পৃথিবীর ইতিহাসে বিরল। জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকার রায়ের বাজারে বেওয়ারিশ হিসেবে দাফন করা 114 জনের মৃতদেহ থেকে ডিএনএ নমুনা হস্তান্তর অনুষ্ঠানে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি এই মন্তব্য করেন। প্রফেসর ইউনূস বলেন, সত্য উদ্ঘাটন এবং শহীদদের পরিচয় ফিরিয়ে দেওয়ার এই উদ্যোগ নিখোঁজ পরিবারগুলোর জন্য ন্যায়ের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি এবং রাষ্ট্রের নৈতিক দায়বদ্ধতার প্রতিফলন। প্রধান উপদেষ্টা আরও বলেন, এই ডিএনএ শনাক্তকরণ কার্যক্রম প্রমাণ করে সত্যকে চিরদিন চাপা দেয়া যায় না। নিহতদের নাম ও পরিচয় ফিরে আসবে আর তাদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরদিন লিপিবদ্ধ থাকবে। রাজধানীর পান্থপথ এলাকায় দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুল হক মোসাব্বির। সংবাদ সংগ্রহে রাজধানীর বিআরবি হাসপাতালে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি রোকনুজ্জামান। সরাসরি কথা বলছি তার সঙ্গে। রোকন, নিহত মোসাব্বির হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনী কোনো তথ্য দিয়েছে কিনা? সোমা, এখন আমি রয়েছি রাজধানীর পান্থপথে বিআরবি হাসপাতালের সামনে। আমি একটু আসলে রাজধানীতে ঠিক 9:15 থেকে 9টার দিকে একটি ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে তেজকুনি বাজার অর্থাৎ ফার্মগেটে স্বেচ্ছাসেবক দলের একজন নেতা অর্থাৎ ঢাকা মহানগর উত্তরের একজন যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান সাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে। তাকে একটু গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর থেকেই তাকে রাজধানীর বিআরবি হাসপাতালে, পান্থপথ বিআরবি হাসপাতালে আসলো। তারপরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং মৃত ঘোষণার পথে আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা আসছেন। আমি আপনাকে সরাসরি কথা শোনাতে যাচ্ছি। এই কথা নিয়ে এখানে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতারা সহ হাবিবুল নবী সোহেলরা রয়েছেন এখানে। সেই পরিস্থিতিতে আমি আপনাকে দেখাতে চাচ্ছি। আমি সোহেল ভাই, আসলে কি ঘটছে? মুসাব্বির আমাদের দলের একজন নিবেদিত প্রাণ কর্মী। সে রাজপথের বিগত আন্দোলন সংগ্রামে অনেক ভূমিকা রেখেছিল, অনেক ঝুঁকির মধ্যে সে ছিল। যে কোনো পরিস্থিতি, স্বৈরাচারের লেলিয়ে দেওয়া গুন্ডা বাহিনী মুখে সে তার আন্দোলন সংগ্রামের কর্মসূচিগুলো সে চালিয়ে যাচ্ছিল। আমরা যারা
ঢাকায় রাজনীতি করি, আমরা সবাই জানি যে এই ছেলেটি এই অঞ্চলে স্বৈরাচার বিরোধী আন্দোলনে কি ভূমিকাটি রেখেছিল। সেই ছেলেটি গত আজ কিছুক্ষণ আগে কিছু ছদ্মবেশী খুনি তাকে হত্যা করেছে। এর পিছনে কারণ কি কারণে হত্যা করেছে আমরা সেগুলো জানার চেষ্টা করছি। এখানে আমরা দু একজনের সাথে কথা বলছিলাম যে ছেলেটি স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই এত সাহসী একটি ভূমিকা রেখেছিল, সেই ছেলেকে কারা হত্যা করলো, তাদের স্বার্থ কি, আমরা এগুলি জানার চেষ্টা করছি। তো যতটুকু আমরা জেনেছি যে এখানে একটু ধর্মান্ধ গোষ্ঠী জড়িত থাকার সম্ভাবনা আছে। এখন পর্যন্ত যে তথ্য আমরা পেয়েছি, আমরা আরো তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি। এখন নিশ্চয়ই আরো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও খোঁজ খবর নিচ্ছেন। তাই আমি এমন কিছু বলবো না যা প্রকৃত ঘটনা উদ্ঘাটনে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। সুতরাং তারা তাদের মতো তদন্ত করুক, আমরা আমাদের মতো খোঁজ খবর নিচ্ছি। তবে এই যে ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কি ভাষায় এর প্রতিবাদ জানাবো জানি না। সামনে একটি নির্বাচন, এই নির্বাচনকে বাধাগ্রস্ত করবার জন্য একটি গোষ্ঠী নানাভাবে কাজ করছে। ইতিপূর্বেও আমরা বেশ কয়েকজনকে আমরা হারিয়েছি, আপনারা জানেন। এর আগে চিটাগাঙে একজন গেছেন, তারপরে হাদি নামের আমাদের আন্দোলনের এক সহযোদ্ধা ইনকিলাব মঞ্চের তাকে হত্যা করা হয়েছে। আজকে আমাদের মুসাব্বিরকে হত্যা করা হলো। এই ঘটনাগুলো সম্পৃক্ত কিনা তা জানি না, তবে মনে হচ্ছে যে এটি আন্দোলন, এই সামনে নির্বাচনকে বাধাগ্রস্ত করবার একটি চেষ্টা। যে এই ঘটনা যারাই ঘটুক, যেভাবেই ঘটে থাকুক, আমরা আশা করব যে একটি তদন্ত হবে এবং এই ঘটনার পিছনে যারা জড়িত তাদের বিরুদ্ধে অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনারা দেখেছেন যে এখানে সর্বস্তরের মানুষ, এই অঞ্চলের সর্বস্তরের মানুষ এখানে নেমে এসেছে। সেই এলাকায় অনেক জনপ্রিয় একজন নেতা ছিল, সেখানে কমিশনার ইলেকশনে করেছিল এবং প্রচুর ভোটও পেয়েছিল, তাকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছিল। সেরকম একটা জনপ্রিয় একটি ছেলে যার আন্দোলন সংগ্রামে এত বলিষ্ঠ ভূমিকা, তাকে কারা হত্যা করলো, তাদেরকে অনতিবিলম্বে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এটি আমি বলবো যে যারা সরকারে আছেন, বিভিন্ন বাহিনীর দায়িত্বে আছেন, তাদেরকে বলবো আপনারা বিষয়টি সিরিয়াসলি নিন, কারণ এটি এই অঞ্চলের সর্বস্তরের মানুষকে। দর্শক, কথা বলছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। রোকন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, এবারে নির্বাচন হবে লাইনচ্যুত রেলকে লাইনে এনে চালু করা। পর্যবেক্ষকদের ইসির তৃতীয় নয়ন আখ্যায়িত করে তাদের পর্যবেক্ষণ মানসম্মত হবে বলে ইসি আশা প্রকাশ করেন। তবে জামায়াতে ইসলামীর অভিযোগ, দেশে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নেই। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। বুধবার বিকেলে নির্বাচন কমিশনে যায় জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ আবু তাহের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন তারা। বৈঠকে দেশের সার্বিক নির্বাচনী পরিবেশ, প্রচার প্রচারণা, প্রার্থীদের বিষয়ে রিটার্নিং কর্মকর্তাদের মনোভাব, রাজনৈতিক দলের প্রতি সরকারের আচরণ সহ নানা অভিযোগ তুলে ইসির কাছে নালিশ জানান জামায়াত নেতারা। পরে সাংবাদিকদের জানান, দেশে নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড নেই। আমরা চাচ্ছি যে একটা ফেয়ার ইকুয়াল লেভেল ফিল্ডে একটা সুষ্ঠু নির্বাচন হোক, কারণ বাংলাদেশে আজকে যে সমস্যা, এই সমস্যার প্রধান কারণই হচ্ছে বিগত 56 বছরে একটা সুষ্ঠু নির্বাচনের অভাব। এবং আগামী নির্বাচনটি যদি এরকমই একটা অ্যারেঞ্জ নির্বাচন হয়, তাহলে কিন্তু বাংলাদেশ অস্তিত্বের সংকটে পড়বে এবং দেশ আরও বেশি বিপজ্জনক পরিস্থিতির দিকে চলে যাবে। একটি দল এই করতে গিয়ে তো নির্বাসনে আছে, সুতরাং আরেকটা দল যদি করে তারা এক পর্যায়ে নির্বাসনে যাবে। এদিকে এফইডির নির্বাচনী পর্যবেক্ষক বিষয়ক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে ইসির পদক্ষেপ তুলে ধরেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ। পর্যবেক্ষকদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। আমাদের জন্য 2026-এর নির্বাচনটাকে যদি আমি একটু অ্যানালজি ড্র করি, আমি যদি একটু মেটাফরিক্যালি বলি, অনেকটা হচ্ছে লাইনচ্যুত ট্রেনকে লাইনে ফেরত এনে আবার চালানো শুরু করা, বেয়ার মিনিমাম রিপেয়ার করে
কিছু কিছু যন্ত্রাংশ রিপ্লেস করে অন্তত গতি দেওয়া। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমাদের একটা বিরাট ভ্যাকুয়াম হয়ে গিয়েছে। এই ভ্যাকুয়ামটার কারণে আমরা এখনও বলতে পারি 2008-এর আগে পড়ে আছি। এছাড়া মনোনয়নপত্র প্রত্যাহার ও বাতিলের বিরুদ্ধে আপিল গ্রহণের তৃতীয় দিনেও বাতিল হওয়া প্রার্থীরা নির্বাচন কমিশনে আবেদন করেছেন। আপিল শুনানি শুরু হলে প্রার্থিতা ফিরে পাওয়ার প্রত্যাশা তাদের। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচন কমিশনকে গণভোটের প্রচার নিয়ে মাঠে নামার আহ্বান জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। বলেছেন, সরকার পরিচ্ছন্ন নির্বাচন দিতে চায়, অতীতের মতো শাসন ব্যবস্থা আর চায় না। সুজনের প্রধান নির্বাহী ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, দেশের মানুষ এখন আর কেবল আলোচনা নয়, সংস্কার প্রস্তাবগুলোর বাস্তবায়ন দেখতে চায়। তাইমুর রশিদের রিপোর্ট। গণভোট 2026 কি ও কেন এ নিয়ে গোলটেবিল বৈঠকের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন। প্রধান নির্বাহী ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, রাজনৈতিক দলগুলো যেহেতু জুলাই জাতীয় সনদে সই করেছে, এটি বাস্তবায়নের অঙ্গীকার করেছে, তাই তাদেরও গণভোটের ব্যাপারে জনগণকে সচেতন করার জন্য কার্যক্রম পরিচালনা করা উচিত। দেশের মানুষ এখন আর কেবল আলোচনা নয়, সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন দেখতে চায়। প্রাতিষ্ঠানিক সংস্কার, জবাবদিহি নিশ্চিতকরণ এবং ক্ষমতার ভারসাম্য রক্ষার উদ্যোগ আর বিলম্বিত করা যাবে না। এই সংস্কার প্রক্রিয়া আমরা রাজনৈতিক দল সহ সবার সদিচ্ছা, আন্তরিকতা ও দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি প্রত্যাশা করি। তো এই আমাদের সুস্পষ্ট আহ্বান রাজনৈতিক দলগুলোর কাছে, তারা যেন সুস্পষ্ট অবস্থান নেয়। গণভোটের হাঁ অথবা হয় হাঁ, না হয় না, অস্পষ্টতার কোনো সুযোগ নেই। তারা অঙ্গীকার করেছে, আশা করি তারা তাদের অঙ্গীকারগুলো রক্ষা করবে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, জুলাই সনদ যেন বাস্তবায়ন না হয় এজন্য অনেক ষড়যন্ত্র চলছে। স্মরণ করিয়ে দেন, গণভোটে হ্যাঁ না জিতলে আবারও ফ্যাসিবাদ ফিরবে। আমি বিশ্বাস করি যে এই গণভোট শুধু বিজয়ী হবে না, এই গণভোট বাংলাদেশের সকল মানুষের এজেন্ডা। যারা মুক্তভাবে, স্বাধীনভাবে, নিরাপদভাবে বেঁচে থাকতে চায়, নিজেদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা মুক্ত, নিরাপদ এবং বসবাসের উপযোগী বাংলাদেশ রেখে যেতে চায়, এটা তাদের এজেন্ডা। সুতরাং এখানে দুশ্চিন্তার কোনো কারণ নাই। মানুষ তার সিদ্ধান্ত জানাবে যে পরিবর্তনের জন্য হ্যাঁ। নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেন, আগামী দিনে বাংলাদেশ কোন পথে হাঁটবে তার অনেকটাই নির্ভর করছে ভোটারদের উপর। নিজেরা না বদলালে সিস্টেম বদলাবে না বলে মনে করেন তিনি। ইতিমধ্যেই আমিও আপনাদের মতো অনেক গুঞ্জন শুনছি, অনেক ক্যাম্পেইন চলছে, চলাটাই স্বাভাবিক। কারণ আমরা যারা বিতাড়িত হয়েছে তারা বসে নেই, তারা সব ধরনের প্রপাগান্ডা চালাচ্ছে। তাদের কাছে এখনো টাকা পয়সা আছে, তাদের বিদেশি মদত আছে। যে নির্বাচন কমিশনকে গণভোট নিয়ে মাঠে নামতে হবে এবং সেটার জন্য যা সহযোগিতা দরকার ডেফিনেটলি সরকার করবে। কারণ সরকার তো ইলেকশন দিতে চাচ্ছে, আপনারা তো কেউ তার ঘাড়ের উপরে চাপেন নি যে নির্বাচন দিতে হবে। গভর্নমেন্ট ইজ গিভিং ইলেকশন বিকজ ওটা আমাদের আলটিমেট এইম ছিল যে আমরা একটা প্রচ্ছন্ন নির্বাচনের মাধ্যমে যেই আসুক তাকে হ্যান্ড ওভার করবো। স্বৈরাচারী কাঠামো ভাঙতে জাতীয় ঐকমত্যের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন বক্তারা। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। ভোট গণনা শুরুর 28 ঘণ্টা পরও শেষ হয়নি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন যোগসু নির্বাচনের ভোট গণনা। দীর্ঘ সময়ে ভোট গণনা শেষ না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ এবং উৎকণ্ঠা। এদিকে এ পর্যন্ত প্রাপ্ত ফলে ভিপি, জিএস এবং এজিএস 3 পদে এগিয়ে আছে ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা। দুপুর পর্যন্ত ছাত্রদল সমর্থিত প্রার্থী, ভিপি প্রার্থী এগিয়ে থাকলেও বিকেল থেকে আসা ফলাফলে শিবির সমর্থিত প্রার্থীরা এগিয়ে যেতে শুরু করে। মোট 39টি কেন্দ্রের মধ্যে 30টি কেন্দ্রের ফলাফলে ছাত্র শিবির সমর্থিত ভিপি পদে রিয়াজুল ইসলাম, জিএস পদে আব্দুল আলিম আরিফ এবং এজিএস পদে মাসুদ রানা এগিয়ে আছেন। এর আগে ভোট গণনার মেশিনে কারিগরি ত্রুটির কারণে মঙ্গলবার সন্ধ্যে 6টায় ভোট গণনা শুরু হবার পরপরই স্থগিত হয়ে যায় গণনা কার্যক্রম। এরপর প্রায় 5 ঘণ্টা বন্ধ থাকার পর আবারও মধ্যরাতে ভোট গণনা শুরু হয়। দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার কেফায়েত শাকিল, যুক্ত হব তার সাথে। শাকিল, দীর্ঘ সময় ধরে ভোট গণনা হচ্ছে, ফলাফল ঘোষণার কত দূর, সংশ্লিষ্টরা কি বলছেন?
মাহমুদ, দীর্ঘ ৩৩ ঘন্টার অপেক্ষার পর অল্প কিছুক্ষণের মধ্যেই যোগসু নির্বাচনের ফলাফল, পরিপূর্ণ ফলাফল ঘোষণা হতে যাচ্ছে। কিছুক্ষণ পরই আসলে ঘোষণা করা হবে। আমরা জানতে পেরেছি যে যেই 39টি কেন্দ্রের ফলাফল তৈরি করার কথা, সেগুলো তৈরি হয়ে গিয়েছে, হয়তো কিছুক্ষণে ঘোষণার বাকি। আমরা এর আগে লাস্ট 33টি কেন্দ্রের ফলাফল পেয়েছি, সেখানকার ফলাফল এবং এখন অসমর্থিত সূত্রে যা পাচ্ছে সে অনুযায়ী ভিপি, জিএস এবং এজিএস পদে, তিনও পদেই কিন্তু ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা বিজয়ী হওয়ার পথে রয়েছেন, এমন তথ্য আমরা পেয়েছি। 33টি কেন্দ্রের ফলাফল আমার হাতে রয়েছে, যেখানকার ফলাফলে আমি পেয়েছি যে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের যে ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম, ছাত্রদল এবং ছাত্র অধিকার পরিষদের যৌথ প্যানেলের যে প্রার্থী রয়েছেন রাকিব, তার কাছ থেকে 655 ভোটে এগিয়ে রয়েছেন এবং ছাত্র শিবির সমর্থিত জিএস পদপ্রার্থী আব্দুল আলিম, তিনি ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস পদপ্রার্থী খাদিজার থেকে 2878 ভোটে এগিয়েছিলেন এবং এজিএস পদপ্রার্থী মাসুদ ছাত্র শিবিরের, তিনিও তার প্রতিদ্বন্দ্বী তানজিল থেকে 701 ভোটে এগিয়েছিলেন 33টি কেন্দ্রের ভোটে। জি শাকিল, আপনাকে ধন্যবাদ। যাচ্ছি পরের খবরে। সিন্ডিকেটের অজুহাতে হয়রানি বন্ধ না হলে সব ধরনের এলপি গ্যাস বিক্রি বন্ধের হুঁশিয়ারি দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমিতি। ফলে এলপি গ্যাসের সংকট আরও বৃদ্ধির শঙ্কা দেখা দিয়েছে। সরকার ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিলেও বাজারে নির্ধারিত দাম তো দূরের কথা, দ্বিগুণ দামেও মিলছে না গ্যাস সিলিন্ডার। বিস্তারিত মামুন আবদুল্লাহ রিপোর্টে। মগবাজারের দিলু রোডের বাসিন্দা নূরজাহান বেগম দীর্ঘক্ষণ লাইনের গ্যাস জ্বালানোর চেষ্টায় ব্যর্থ, অবশেষে সিলিন্ডারেই ভরসা। তবে তার দামেও আগুন। দ্বিগুণ দামে কতদিন এভাবে রান্না করতে পারবেন, এ নিয়ে অনিশ্চয়তা কাটছেই না। এলপি কিনে খাওয়ার সামর্থ্য শেষ হয়ে গেছে। আগে কম ছিল, কিনে খাইছি, এখন দাম বেড়েছে দেখে কিনে খাওয়ার সামর্থ্য শেষ। সাধারণ মানুষ হিসাবে তো এটা কিনে খাওয়া আদৌ সম্ভব না, কারণ একটা মানুষ মাসে কত বা ইনকাম করে। পাইকারি দোকানে চলছে এলপি গ্যাসের হাহাকার, দেখা মিলছে না গোডাউনেও। আমার দোকানে প্রায় 5-7 দিন যাবৎ ভর্তি গ্যাস নাই। কোম্পানিতেও লিকুইড সংকট, এই জন্য কোম্পানি গ্যাস দিতে পারতেছে না। গ্যাসটা এখানে আপনার 1.5 মাস যাবৎ গ্যাস নেই, আর আমাদের এগুলো সব খালি বোতল। তবে তথ্যের ভিত্তিতে বাংলা ভিশনের টিম হাজির রাজধানীর তেজগাঁওয়ের হকার্স মার্কেটে। গণমাধ্যমের উপস্থিতি টের পেয়ে দোকান বন্ধ করে লাপাত্তা ব্যবসায়ী। গাড়ি থেকেই সরাসরি চলে যাচ্ছে অজানা স্থানে। অতিরিক্ত মুনাফার আশায় এমন কৃত্রিম সংকটের অভিযোগ ক্রেতাদের। আমারে বলছে যে আপনার হলো মগবাজার নেওয়ার জন্য, আমি মগবাজার নিতেছি, তো আমি এর বাইরে আর কিছু বলতে পারি না। এখানে বিক্রি করবেন এগুলা, যার মাল উনি আসে নেই। আপনি কার কাছ থেকে কিনলেন? আমি ওই আসে নেই তো, আমার পাঠাইছে এইখানে যে ওখান থেকে 4টা মাল তুমি নিয়ে আসো। আমি যখন দিছি ও তো ওখানে আসিল, এখন তো নয়। আপনারা আয়নের পরে ও গেছে গা। 2 দিন আগে জিজ্ঞেস করছিলাম, বলছে 2000 টাকা, ওই 12.5 কেজি। আর আপনার আজকে ফোন দিছি, বলতেছে যে আজকে ওনার কাছে একদমই নাই। গ্যাসের অবস্থা এটা তো একটা বোঝা যাচ্ছে যে কৃত্রিম সংকট তৈরি করা, আর কিছু না। এলপি গ্যাস ব্যবসায়ী সমিতি বলছে 27টি কোম্পানি বাজারজাত করছে 5.5 কোটি সিলিন্ডার। তবে সংকটময় মুহূর্তে তা দাঁড়িয়েছে 1.25 কোটিতে। তাদের অভিযোগ, আমদানিকারকদেরকে না ধরে ডিলারদের উপর চালানো হচ্ছে খড়গহস্ত। বিআরসি বসে যদি আমাদের সাথে সমঝোতায় না আসে, আমাদেরকে নিরবিচ্ছিন্ন গ্যাস না দেয়, আমরা আগামী 24 ঘন্টা পরে সারা বাংলাদেশে গ্যাস বিক্রয় বিপণন বন্ধ করে দেব। আর জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন সরকারের তদারকি সেলগুলোর অচল অবস্থাই এই পরিস্থিতির জন্য দায়ী। আগে সরকারের আমলে ব্যবসায়ীরা বাজারের উপরে নিয়ন্ত্রণ রেখেছিল, তারা রাজনৈতিক ক্ষমতাশালী ছিল। এখনকার সরকার তো রাজনৈতিক দল নেই, স্বজনপ্রীতি নেই, তাহলে তারা এদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না কেন? তারা এদের কাছে কেন জিম্মি হয়ে যায়? এর কোনো সদুত্তর ভোক্তাদের কাছে নেই। সুতরাং এখানে সরকার বিশেষভাবে অভিযুক্ত। জ্বালানি উপদেষ্টার এই কথা স্বীকার করাটাই যথেষ্ট নয়, তিনি এ দায় এড়াতে পারেন না, এই অভিযোগ তার উপরে বর্তায়। দ্রুত সংকট উত্তরণে সরকারকে দৃঢ় পদক্ষেপ নেয়ার তাগিদ জ্বালানি বিশেষজ্ঞদের। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। নিরাপত্তা ইস্যু এবং জাতীয় অবমাননার জন্য টি-20 বিশ্বকাপ ভারতে খেলতে চায় না বাংলাদেশ, আগ্রহী শ্রীলঙ্কায় খেলতে, বলেছেন ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ভারতে দল না পাঠাতে নিজেদের সিদ্ধান্তে অনড় বিসিবি। আইসিসি থেকে বিসিবির দেওয়া চিঠির জবাব পাবার পর সচিবালয় ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন বিসিবির সভাপতি। রিপোর্ট করছেন মানিক মাহমুদ। নিলাম থেকে রেকর্ড মূল্য 9 কোটি রুপিতে আগামী মার্চে হতে যাওয়া আইপিএলের জন্য
টাইগার পেসার মোস্তাফিজুর রহমানকে দলভুক্ত করে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু বাংলাদেশে দীপু দাস নামে এক নাগরিকের হত্যাকে কেন্দ্র করে প্রতিবাদী হয়ে ওঠে ভারতের উগ্রবাদীরা। মুস্তাফিজকে আইপিএলে খেলতে না দেওয়ার হুমকি দেয় তারা। তাদের হুমকি ধর্মীয় ও রাজনৈতিক নেতাদের তীব্র বিরোধিতায় মুস্তাফিজকে বাদ দিতে কেকেআরকে নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। এমন অবমাননায় বাংলাদেশ সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের নির্দেশনায় ক্রিকেট বোর্ডও শক্ত অবস্থান নেয়। আগামী ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় হবে টি-20 বিশ্বকাপ। গ্রুপ পর্বের সূচিতে বাংলাদেশের ম্যাচগুলো আছে ভারতের ভেন্যুতে। মুস্তাফিজ ইস্যুতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে বিসিবি সিদ্ধান্ত নেয় ভারতে খেলতে না যাওয়ার। ভেন্যু পরিবর্তনের জন্য আইসিসির কাছে চিঠি পাঠায়। সেই চিঠির জবাব দিলেও ভেন্যু পরিবর্তন নিয়ে কিছু জানায়নি আইসিসি। সরকারের অবস্থান জানতে ক্রীড়া উপদেষ্টার সাথে বৈঠক করে বিসিবি। সভা শেষে উপদেষ্টা আসিফ নজরুল বলেন, বাংলাদেশের নিরাপত্তা ও অবমাননার বিষয়ে কোনো আপোষ নেই। আমরা ক্রীড়া পাগল নেশন, আমরা ক্রিকেট ভক্ত নেশন, আমরা অবশ্যই খেলতে চাই। আইসিসি থেকে যে চিঠিটা পেয়েছি সেই চিঠিতে পড়ে আমাদের কাছে মনে হয়েছে ভারতে যে প্রচণ্ড একটা নিরাপত্তা ইস্যু তৈরি হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য, সেটা তারা রিয়ালাইজ করতে সক্ষম হয় নাই। এবং আমার কাছে মনে হয়েছে এটা নিরাপত্তা ইস্যু শুধু না, এটা জাতীয় অবমাননা ইস্যু। কিন্তু আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা, বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের মর্যাদা, এটার প্রশ্নে আমরা কোনো আপোষ করব না। আমরা ক্রিকেট খেলতে চাই, আমরা বিশ্বকাপ খেলতে চাই, এবং এটা আমরা আরেকটা যে আয়োজক দেশ আছে শ্রীলঙ্কা, সেখানে খেলতে চাই। খেলোয়াড়দের সাথে সাংবাদিক, দর্শক ও স্পন্সরদের নিরাপত্তার বিষয়ে আইসিসিকে বোঝানোর চেষ্টা করা হবে, জানান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এই যে সেফটি এবং সিকিউরিটি যদি ইমপ্রুভ না করে আমরা এই বিশ্বকাপে আমরা ফাইট করে যাব ফর আওয়ার রাইটস। আমরা বোঝাবো, কেননা দেখেন পূর্বেও কিন্তু সিকিউরিটির কারণে বিভিন্ন এই ধরনের ইভেন্ট হয়েছে, এবং আপনারা জানেন যে হাইব্রিড বিশ্বকাপ যে হচ্ছে সেটার মূল কারণটাই কিন্তু সিকিউরিটি। সো আমরা আশা করছি যে আমরা যে আমাদের রিজনগুলো আছে সেগুলো আমরা এস্টাবলিশ করতে পারবো। এই যে একটা প্রোপাগান্ডা চলছে যে আইসিসি আমাদেরকে জানিয়েছে শ্রীলঙ্কা খেলা সম্ভব না, এই ধরনের কোনো কথাই হয়নি আমাদের কারোর সাথে। আইসিসির সাথে আমাদের যোগাযোগ হয়েছে একটা, আমরা তাদেরকে জানিয়েছি, তারা আমাদেরকে জানতে চাইছে কি কি ইস্যু, তা আমরা এখন কি কি ইস্যু সেগুলো লিখে পাঠাবো। বিসিবির দাবি, আইসিসি মেনে না নিলে অথবা টি-20 বিশ্বকাপে না খেলতে পারলে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হবে বাংলাদেশের। আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায় এখন বিসিবি। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এবং 11 দলীয় জোট প্রার্থী সার্জিস আলম বলেছেন, জাতীয় নির্বাচনের হলফনামায় তথ্যে গরমিল ছিল না, বরং যে ভুল ছিল তা সংশোধন করে দেওয়া হয়েছে। অভিযোগ করেন, এ নিয়ে তার বিরুদ্ধে অপপ্রচার ছড়ানো হচ্ছে। দুপুরে পঞ্চগড় এনসিপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি অভিযোগ করেন। সার্জিস আলম জানান, আওয়ামী লীগের বিভিন্ন পেইড প্রোপাগান্ডা সেল থেকে গুজব ছড়ানো হচ্ছে তার বিরুদ্ধে। বলেন, ছড়ানো হচ্ছে তিনি নাকি ওবায়দুল কাদেরকে দেশ ছেড়ে পালাতে সহযোগিতা করেছিলেন। বিএনপিও বর্তমানে নানা ধরনের গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ এনসিপির নেতার। তিনি বলেন, দলটি ভয়ভীতি দেখাচ্ছে লোকজনকে, নির্বাচনে কালো টাকার প্রভাব বিস্তারের চেষ্টা করছে। নিজের সম্পর্কে সার্জিস আলম জানান, বিভিন্ন প্রতিষ্ঠানে পণ্য সরবরাহের ব্যবসায় যুক্ত হয়েছেন কিছুদিন আগে, তবে কোনো ধরনের তথ্য গোপন করেননি তিনি। দেশের কৃষি গুচ্ছভুক্ত 9টি পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয় 2025-26 শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে মেধা তালিকায় মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং প্রতিবন্ধী কোটা সহ মোট 3,701 জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। এছাড়া 7,266 জন শিক্ষার্থীকে অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে। এবছর ভর্তি পরীক্ষায় 100 নম্বরের মধ্যে প্রথম স্থান অধিকারী শিক্ষার্থী পেয়েছেন 93.75 নম্বর। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জি.কে.এম. মোস্তাফিজুর রহমান জানান, শিক্ষার্থীরা কৃষি গুচ্ছের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজ নিজ ফলাফল দেখতে পারবেন। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির আজীবন সদস্য এবং চলচ্চিত্র গ্রাহক সমিতির সভাপতি আব্দুল লতিফ বাচ্চুর দ্বিতীয় জানাজা নামাজ এবং দাফন হয়েছে সিরাজগঞ্জে। শহরের প্রেস ক্লাব সংলগ্ন চৌরাস্তা জামে মসজিদে বাদ আসর জানাজা শেষে রহমতগঞ্জ কবরস্থানে প্রয়াত আব্দুল লতিফ বাচ্চুর দাফন সম্পন্ন হয়। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে জানাজায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, চিত্রনায়ক আলী রাজ, চলচ্চিত্র গ্রাহক সমিতির মহাসচিব আসাদুজ্জামান মজনু, নাট্য সাংস্কৃতিক কর্মী সহ স্থানীয় সর্বস্তরের মানুষ।
এবার আরও কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা উচ্চ বিদ্যালয় মাঠে। এতে বক্তব্য রাখেন দলের যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। বলেন, বেগম খালেদা জিয়ার দেখানো পথেই গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। পরে তিনি হালুয়াঘাট উপজেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং হালুয়াঘাট ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সদস্য, নাগলা বাজারের সাধারণ ব্যবসায়ী ও শ্রমিকদের সাথে মতবিনিময় করেন। আগামী 11 জানুয়ারি তারেক রহমানের সফর উপলক্ষে ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সিরাজগঞ্জে দোয়ার আয়োজন করে জেলা বিএনপি। বিসিক শিল্প পার্ক এলাকায় দোয়ার জন্য নির্ধারিত জায়গা ঘুরে দেখেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। সার্বিক আইন শৃঙ্খলা, নিরাপত্তা ও ব্যবস্থাপনার বিষয়ে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু সহ দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় তার সাথে ছিলেন। কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজার বিমানবন্দরের অভ্যন্তরে এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিক। বলেন, এ ধরনের মহড়া শুধু দুর্বলতা শনাক্তের সুযোগই সৃষ্টি করে না, বরং বিভিন্ন সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় বৃদ্ধি করে যাত্রী সেবায় আন্তর্জাতিক মান নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উপস্থিত ছিলেন বেবিচকের সদস্য, পরিচালনা পরিকল্পনা এয়ার কমোডোর আবু সাইদ মেহবুব খান ও বেবিচকের সদস্য, নিরাপত্তা এয়ার কমোডোর মোহাম্মদ আসিফ ইকবাল। এতে সেনাবাহিনী, বিমান বাহিনী, র্যাব, কক্সবাজার জেলা পুলিশ, এপিবিএন, আনসার, সিভিল সার্জন ও জেনারেল হাসপাতালের মেডিকেল টিম এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো অংশ নেয়। সার্বভৌমত্ব সুরক্ষা, নিরাপদ পর্যটক বান্ধব পার্বত্য অঞ্চল গঠন ও পার্বত্য চট্টগ্রামের বাসিন্দাদের সাংবিধানিক অধিকার নিশ্চিতকরণ শীর্ষক সেমিনার হয়েছে রাজধানীর মহাখালী রাওয়া ক্লাবের একটি হলরুমে। যৌথ উদ্যোগে এর আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ এবং সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। এতে প্রধান অতিথি ছিলেন লেফটেন্যান্ট জেনারেল ডক্টর আমিনুল করিম। সভাপতিত্ব করেন কাজী মুজিবুর রহমান। প্রধান আলোচক ছিলেন মেজর জেনারেল ফজলে এলাহি আকবর। এছাড়াও অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, সাবেক বিচারপতি, সাংবাদিক নেতাসহ অনেকেই উপস্থিত ছিলেন। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সীমান্তবর্তী এলাকার 3 শতাধিক অসহায় ও দুস্থের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। উপজেলার ধামর ইউনিয়নের পুরাতন আটোয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব শীতবস্ত্র বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি 18 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ মোহাম্মদ কায়েস। পঞ্চগড় 18 বিজিবির আয়োজনে এতে উপ অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদ সহ বিজিবির বিভিন্ন পদস্থ সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় বিদ্যুৎ সেবার পাশাপাশি গ্রাহকদেরকে শীতবস্ত্র বিতরণে এগিয়ে এসেছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও 80টি পল্লী বিদ্যুৎ সমিতির ক্রীড়া, সংস্কৃতি ও কল্যাণ পরিষদ। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল এস.এম. জিয়াউল আজিমের নির্দেশনায় সিরাজগঞ্জ, বগুড়া ও পাবনা পল্লী বিদ্যুৎ সমিতির শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব। গ্রাউন্ড সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে নেতাকর্মীদের সঙ্গে বৈঠকে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির নির্দেশনা তারেক রহমানের। চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, 4 দিনের উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন রবিবার। ডিসি এসপিদের বিরুদ্ধে ইসিতে দলীয় আনুগত্যের নালিশ জমাতের। এবারে নির্বাচন হবে লাইনচ্যুত রেলকে লাইনে এনে চালু করা, বলেছেন কমিশনার সানাউল্লাহ। 28 ঘন্টায়ও শেষ হয়নি যোগসু নির্বাচনের ভোট গণনা। ভিপি, জিএস, এজিএস 3 পদে এগিয়ে শিবির প্যানেল। সিন্ডিকেটের অজুহাতে হয়রানি বন্ধ না হলে সব ধরনের এলপি গ্যাস বিক্রি বন্ধের হুঁশিয়ারি এলপি গ্যাস ব্যবসায়ী সমিতির। সরকারের নমনীয়তা থেকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা। টি-20 বিশ্বকাপ ভারতে নয়, শ্রীলঙ্কায় খেলতে চায় বাংলাদেশ, বলেন ক্রীড়া উপদেষ্টা। নিজেদের সিদ্ধান্তে অনড় বিসিবি, জানিয়েছেন বুলবুল। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।